শঙ্কিত হয়ে পড়ে। তাহলে কি বাংলাদেশের মুক্তিযুদ্ধ দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে? বিষয়টি জেনে জেনারেল অরোরাও অবাক হয়ে যান। তিনিও জানতে পারেন মুজিব বাহিনী কারো নির্দেশই মানতে রাজি নয়। এরকম বিভাজিত কার্যক্রমের ভেতর দিয়েই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ গতিপ্রাপ্ত হতে থাকে। দীর্ঘস্থায়ী যুদ্ধের ভেতর দিয়ে স্বাধীনতা অর্জিত হলে এই দলীয় কোন্দল ও বিভাজন ভয়াবহ আকার ধারণ করত এবং এক রক্তাক্ত পরিপ্রেক্ষিতের জন্ম দিত। কিন্তু আন্তর্জাতিক কূটনৈতিক প্রেক্ষাপটে কিছুটা পরিবর্তনের ফলে বাংলাদেশের স্বাধীনতা ত্বরান্বিত হয়। এ সময় হঠাৎই পাকিস্তান ৩রা ডিসেম্বর তারিখে ভারত আক্রমণ করে বসে। ভারত সেই সুযোগটি লুফে নেয়। ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ভারত বাংলাদেশ প্রবাসী সরকারের সাথে এক চুক্তির মাধ্যমে যৌথ বাহিনী গঠন করে এবং মুক্তিবাহিনীর সাথে একযোগে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে। স্থলপথে ও আকাশপথে যৌথ বাহিনীর ব্যাপক আক্রমণের ফলে অতি দ্রুতই পাক বাহিনী হটে যেতে শুরু করে। ১৬ ডিসেম্বর রেসকোর্স ময়দানে যৌথ বাহিনীর সাথে আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হয়। দলিলটিতে স্বাক্ষর করেন মিত্রবাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল অরোরা এবং পাকিস্তান বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি। কিন্তু সবচেয়ে বিস্ময়কর ও হতবাক করা ব্যাপারটি হল যে আত্মসমর্পণ দলিল স্বাক্ষরের সময় বাংলাদেশের তরফ থেকে সরকারি বা বেসরকারি কোনো বিশেষ ব্যক্তি উপস্থিত ছিলেন না। প্রবাসী বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বা অন্য কোনো মন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন না। এমনকি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীও সেখানে উপস্থিত হতে পারেননি, কারণ তার হেলিকপ্টারটি সিলেটে গুলিবিদ্ধ করে ভূপাতিত করা হয়। এইভাবে বাংলাদেশের সমস্ত প্রধান ব্যক্তিত্বকে অনুপস্থিত রেখে অত্যন্ত তাড়াহুড়োর মধ্যে দিয়ে আত্মসমর্পণের দলিল স্বাক্ষর কাজ সম্পন্ন হয়। ফলে বাংলাদেশ ঐতিহাসিকভাবে স্বাধীনতা অর্জন করে। এই বিষয়টি বাংলাদেশের জনগণের মধ্যে কিছুটা হরষে বিষ ঢেলে দেয়। তবুও এভাবেই অর্জিত হয় বহুকাঙ্ক্ষিত দেশের অমর স্বাধীনতা। স্বাধীনতা অর্জনের উল্লাসে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। স্রোতের মতো, বন্যার মতো বহমান মানুষেরা উল্লাসে ফেটে পড়ে। শত সহস্র মানুষের আত্মত্যাগে রক্তস্রোতে অর্জিত আমাদের এই স্বাধীনতা। তো